আয়া সোফিয়া দ্বন্দ্বে তুর্কি পতাকা পোড়াচ্ছে গ্রিস, তুরস্কের হুঁশিয়ারি। ইয়েমেনের কোটি কোটি ব্যারেল তেল লুট করেছে সৌদি আরব, বলল তেলমন্ত্রী। ইরানি বিমানকে হয়রানি, অবশ্যই জবাব দেওয়া হবে, ইরানের জেনারেল হোসেন মোহসেন রেজাই। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ইমরান খানের অভিনন্দন। ভারতের দাবি করা ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দিচ্ছে নেপালিরা। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিকে পাশ কাটিয়ে সশস্ত্র ড্রোন বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের। লেবাননে চাপ বাড়াচ্ছে ইসরায়েল, 48 ঘন্টায় 29 বার আকাশসীমা লঙ্ঘন। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় 14টি কামান বসালো চীন। মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ লোক পররাষ্ট্রমন্ত্রী পম্পেও, রিপোর্ট সিএনএন-এর। চীন বিরোধী জোটে যোগ দেবে না রাশিয়া। জর্ডানের বিমান ঘাঁটি থেকে উড়েছিল মার্কিন জঙ্গি বিমান। এবার উত্তর কোরিয়াকে তেল মারতে $10 লাখ সহায়তা ভারতের। এবং সবশেষে থাকছে রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ। আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপান্তর করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে গ্রিস। দেশটির বন্দর শহরে তুরস্কের পতাকা পোড়ানো হচ্ছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গ্রিস কর্তৃপক্ষ জনগণকে উস্কে দিয়েছে, পতাকা পোড়ানোর অনুমতি দিয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসাই বলেছেন, আমরা গ্রিসের সরকার ও সংসদ সদস্যদের ঘৃণ্যজনক বিবৃতির প্রতিবাদ জানাচ্ছি। তারা জনগণকে উস্কে দিচ্ছেন এবং বন্দর শহর থেসালুনিকিতে আমার মর্যাদাপূর্ণ পতাকা পোড়ানোর অনুমতি দিচ্ছে। শুক্রবার জুমা নামাজের মধ্য দিয়ে 86 বছর পর পুনরায় মসজিদ হিসেবে চালু হয় আয়া সোফিয়া। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যখন আয়া সোফিয়ায় জুমা নামাজে অংশগ্রহণ করেন, সে সময় গ্রিস জুড়ে চার্চগুলোতে শোকের ঘণ্টা বাজানো হয়। এর প্রতিক্রিয়ায় তুরস্ক বলেছে, আয়া সোফিয়া নামাজের জন্য উন্মুক্ত হওয়ার প্রতিক্রিয়া দেখানোর অজুহাতে গ্রিসে আবারও ইসলাম ও তুরস্কের প্রতি আরও শত্রুতা প্রদর্শন করছে। ইয়েমেনের তেলমন্ত্রী আহমাদ দারেদ বলেছেন, গত কয়েক বছরে ইয়েমেনের বিপুল পরিমাণ জ্বালানি তেল লুট হয়ে গেছে। তিনি রোববার আরও বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট এবং তাদের অনুগত স্থানীয় বিশ্বাসঘাতক গোষ্ঠী মিলে জ্বালানি তেল লুট করছে। তিনি 2 বছরের তেল লুটের পরিসংখ্যান তুলে ধরে বলেন, 2018 সালে 1,80,00,000 ব্যারেল এবং 2019 সালে 3 কোটি ব্যারেল তেল লুট করেছে আগ্রাসী বাহিনী ও তাদের অনুচরেরা। লুটকৃত তেল বিক্রির অর্থ সৌদি আরবের ব্যাংকগুলোতে জমা হয়েছে বলে তিনি জানান। ইয়েমেনে যখন জ্বালানি তেল সহ পেট্রোলিয়াম পণ্যের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে, ঠিক তখনই তিনি এই তথ্য জানালেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই যে কোনো হঠকারী পদক্ষেপের পরিণতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। সিরিয়ার আকাশে ইরানের যাত্রীবাহী বিমানকে হয়রানির প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ইরান বিরোধী কোনো পদক্ষেপই বিনা জবাবে ছাড় পাবে না। এ ধরনের পদক্ষেপের পেছনে আমেরিকাই থাকুক বা ইহুদিবাদী ইসরায়েলি থাকুক, কেউ পার পাবে না। ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবেই। তিনি এক টুইট বার্তায় এসব কথা বলেছেন। গত বৃহস্পতিবার তেহরান থেকে ইরানের মহান এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়ন করে সিরিয়া হয়ে লেবাননের রাজধানী বৈরুতে যাওয়ার পথে মার্কিন জঙ্গি বিমানের বাধার মুখে পড়ে। সিরিয়ার আল তানফ অঞ্চলে মার্কিন জঙ্গি বিমান ইরানি যাত্রীবাহী বিমানকে হয়রানি করে যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে বিপজ্জনক তৎপরতা চালায়। পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্পর্ক আদিকাল থেকে। ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সে সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদকে 86 বছর পর ফের মসজিদে রূপান্তর করায় উচ্ছ্বাস প্রকাশ করেছে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তুরস্ক ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শনিবার এক টুইটে পাক প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান। এ সময় তিনি মন্তব্য করেন, আয়া সোফিয়া পুনরায় খুলে দেওয়ার দিনটি একটি ঐতিহাসিক দিন। একই সঙ্গে আয়া সোফিয়ার এই পুনর্জীবন দানে
তুর্কি জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পাকিস্তানের একাধিক সংগঠন ও তার নেতৃবৃন্দ। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশের মুসলিমরাও এরদোয়ানের সাহসী এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিশ্বের তুমুল জনপ্রিয় এই নেতার দীর্ঘায়ু কামনা করেছেন এদের অনেকেই। ভারতকে পাত্তা না দিয়ে এবার উত্তরাখণ্ডের নোম্যান্স ল্যান্ড এর অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপালিরা। নোম্যান্স ল্যান্ডের 100 থেকে 150 মিটার ওই এলাকাটি নিজেদের দাবি করে তারা ভারত বিরোধী স্লোগানও তুলেছে। টনকপুরের এক প্রশাসনিক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ওই বিতর্কিত জায়গাটি কার এবং সীমান্ত নির্ধারণের জন্য ভারত ও নেপালের যৌথ দল গঠন করা হয়েছিল। এলাকায় জরিপ পরিচালনার কথা ছিল সেই দলের, তবে করোনা ভাইরাস মহামারীর প্রকোপে সেই পরিকল্পনা স্থগিত হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে গত 22 জুলাই কাঁটাতার লাগানোর জন্য নো ম্যানস ল্যান্ড এর 15 থেকে 18টি কাঠামো পুঁতে দেয় নেপাল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভারতীয় কর্মকর্তারা, তবে নেপালের বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়ে। তারা ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করে। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিকে পাশ কাটিয়ে স্বয়ংক্রিয় আকাশযান বা সশস্ত্র ড্রোন রপ্তানি শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্রোন রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, 1987 সালে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা এমটিসিআর থেকে আংশিক সরে যাওয়ার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র চায় তার বন্ধু দেশগুলো যেন তাদের উন্নত প্রযুক্তি লাভের ফল ভোগ করে। নাম না নিয়ে চীনকে ইঙ্গিত করে হোয়াইট হাউস বলেছে, বিশ্ববাজারে থাবা বসাতে প্রায় 3 দশকের পুরনো এমটিসিআর এর বাইরে থাকা দেশগুলোকে অনৈতিকভাবে সুযোগ করে দিচ্ছি। আমাদের বন্ধু দেশগুলোকে সাহায্যের সুযোগেরও বাধা হয়ে দাঁড়াচ্ছে এমটিসিআর। সে কারণে এই পদক্ষেপ। পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্রের মতো স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞায় রাজি হয়ে এমটিসিআর এ স্বাক্ষর করেছিল মোট 35টি দেশ। তবে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা মানুষদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কেননা তাদের মতে এর ফলে সারা বিশ্বে অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। লেবাননে প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। গত 48 ঘন্টায় 29 বার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলি বিমান। লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি বিমান লেবাননের আকাশে 20 বার ও শনিবার 9 বার অনুপ্রবেশ করেছে। লেবানিজ সেনাবাহিনী বলছে, সব লঙ্ঘনগুলো ছিল বিজ্ঞপ্তিযুক্ত ফ্লাইট ফরম্যাটে। জাতিসংঘে লেবানন শান্তিরক্ষা মিশনের সঙ্গে সমন্বয় করে এটি পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশটির সরকারি বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, শত্রু বাহিনী দক্ষিণ হুয়া প্রদেশে পর্যবেক্ষণের উদ্দেশ্যে ড্রোন বিমান উড়িয়েছে, তবে এই বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। ভারতের হুমকি পাত্তা না দিয়ে লাদাখের বিতর্কিত এলাকায় শক্তি বৃদ্ধি করে চলেছে চীন। ইতিমধ্যে প্যাংগং লেকের ফিঙ্গার 4 এলাকায় অন্তত 14টি অত্যাধুনিক কামান মোতায়েন করেছে চীন। প্যাংগং হ্রদ এলাকায় নতুন উপগ্রহ চিত্র থেকে এই তথ্য পাওয়া গেছে বলে দাবি ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের। জানা গিয়েছে, ওই এলাকায় তৈরি করা হয়েছে একটি স্থায়ী নির্মাণ, সেটাকে একটি ফিল্ড হাসপাতাল বলা হচ্ছে, কিন্তু সেটা নিয়েও সন্দিহান ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ লোক পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। রোববার সিএনএন এর বিশেষজ্ঞ ডেভিড মিলার এক সংবাদ ভাষ্যে কথা বলেন। কারণ হিসেবে বলেন, পম্পেও ভীষণ উগ্রবাদী। পম্পেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিমাত্রায় রাজনীতিকরণ করে ফেলেছে। তিনি ওই মন্ত্রণালয়কে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির হাতিয়ারে পরিণত করার পাশাপাশি একের পর এক আইন লঙ্ঘনের মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জবাবদিহিতার হাত থেকে রক্ষা করে যাচ্ছে। রাশিয়া কোনো অবস্থাতেই চীন বিরোধী কোনো জোটে যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। রাশিয়া বলেছে, দেশটি বিশ্বের কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে চীনের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেবে না। এর কারণ হিসেবে মস্কো বলেছে, বেইজিং এর সঙ্গে তার বিশেষ সম্পর্ক বিদ্যমান। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার মস্কোয় এক বক্তব্যে এসব কথা বলেন। তিনি চীনকে রাশিয়ার অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, দুটি দেশ পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে নিজেদের সম্পর্ককে ঘনিষ্ঠ করেছে। পেসকভ বলেন, রাশিয়া যেসব জোটে যোগ দিয়েছে তার উদ্দেশ্য ছিল সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও দ্বিপক্ষীয় স্বার্থ সমুন্নত রাখা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের বিরুদ্ধে
আন্তর্জাতিক জোট গঠনের যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় রাশিয়া এ বক্তব্য দিল। গত বৃহস্পতিবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের লেবাননগামী যাত্রীবাহী বিমানকে যে দুটি মার্কিন জঙ্গি বিমান সন্ত্রাসী কায়দায় বাধা দিয়েছিল তারা জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটি থেকে উড়েছিল। জ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইরানের পেস টিভি এ খবর দিয়েছে। সূত্র অনুযায়ী সিরিয়ার কৌশলগত আল তানফ এলাকায় আকাশ পাড়ি দেওয়ার সময় আমেরিকার প্রথম জঙ্গি বিমানটি ইরানি বিমানকে বাধা দেয়। সিরিয়া ওই এলাকাটি ইরাক ও জর্ডান সীমান্তে অবস্থিত। সূত্র বলছে দ্বিতীয় হয়রানির ঘটনা ঘটে লেবানন সিরিয়া সীমান্তে। 6 মিনিটের ব্যবধানে দুইবার মার্কিন জঙ্গি বিমান ইরানি বিমানকে হয়রানি করে। উত্তর কোরিয়াকে $10 লাখ মূল্যের চিকিৎসা সামগ্রীর সাহায্য হিসেবে পাঠিয়েছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধেই এই সাহায্য পাঠানো হয়েছে বলে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে লাদাখ সীমান্তে চীনের কাছে শক্ত ধাক্কা খাওয়ায় ভারত এখন উপায় না পেয়ে উত্তর কোরিয়াকে পাশে পাওয়ার চেষ্টা করছে। এ কারণে সাহায্য পাঠানোর মাধ্যমে উত্তর কোরিয়াকে তোষামোদ শুরু করেছে মোদী সরকার। রাশিয়ায় পুতিন বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ। শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় খাবারভস্ক শহরে এই বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনীতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় তারা প্রেসিডেন্ট পুতিনের প্রতি ক্ষোভ দেখান। সমাবেশ থেকে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয় সম্প্রতি দেশটিতে খুনের অভিযোগে আটক করা হয়েছে জনপ্রিয় গভর্নর সার্জেই ফুরগালকে। এতে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। টানা 3 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অংশে এর প্রতিবাদ জানানো হয়েছে। তবে এবার সব থেকে বড় বিক্ষোভ দেখা গেল মস্কো থেকে 6110 কিলোমিটার দূরে দেশের অন্য প্রান্তের এই শহরে। দাবি করা হচ্ছে ফুরগালের গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফুরগাল নিজেকে নির্দোষ দাবি করেছে। করোনার মহামারীর মধ্যে এই বিক্ষোভ ক্রেমলিনের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এ সময় বিক্ষোভকারীরা পুতিনের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। এ সময় পুতিনকে চোর বলেও আখ্যায়িত করে।